সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। কেমন আছো বন্ধুরা? ভালো আছো তো? হ্যাঁ, ঈশ্বরের কাছে সবসময় তোমাদের কল্যাণ কামনা করি। আজকে হচ্ছে তোমার শুক্রবার, না আজকে হচ্ছে বুধবার, মাথাটাও গেছে। আজকে বুধবার, আর তারিখ হচ্ছে, তারিখটা মনে নেই, 14 তারিখ মনে হয়, 14 তারিখ। তো আমরা ফিরে এসেছি আবার সেই ফিরে দেখা গল্পটার। মানে ওটা তো ধারাবাহিক উপন্যাস, প্রতিদিন একটু একটু করে পড়ি। লিখে দেওয়া হচ্ছে না, শরীরের জন্য পাচ্ছি না, মাথার যন্ত্রণা করে দিচ্ছে, তাই আমি পড়ছি, পরে আমি লিখে দেব। এখন পড়ছি, এখন শোনো, পরে পড়ে দেবো। যদি শুনতে ভালো লাগে আমাকে বললো, আমি যত কষ্টই হোক লিখে দেবো। কিন্তু আমি ভিউজ বেশি দেখছি না বলে লিখছি না। ভাবছি হয়তো তোমাদের ভালো লাগছে কি লাগছে না আমি তো বুঝতে পারছি না। একটু কমেন্ট, লাইক, শেয়ার পেলে আমি বুঝতে পারবো। তাহলে আমি পড়ছি। আজকে আমরা শুনব 7ম পর্ব। আজ সকালে অমল ঘুম থেকে উঠে 1 কাপ চা খেয়ে হাসপাতালে এলো। করিডোরে ডক্টর রায়ের সাথে দেখা হলো। ডাক্তার ওকে দেখে সুন্দর করে হেসে বললেন, তোমার স্যার এখন অনেক ভালো আছেন। রাতে ঘুমিয়েছেন, এখনও ঘুমিয়ে আছেন। একটু পরে উনি উঠলে একটু চা দেওয়া হবে। অমল ডাক্তার রায়ের কথায় নিঃশ্বাস ফেলল। বলল, কি যে নিশ্চিত হলাম না ডাক্তারবাবু। ডাক্তার বললেন, এখন যাও, 10টার সময় এসো, একটু দেখা করিয়ে দেবো। হাসপাতাল থেকে বেরিয়ে অমল আশ্রমের বাগানে গেল। অনেক দিন এই বাগানে আসেনি। মালি কাজ করছে, মাটি কুপিয়ে পাতা ছেটে দিচ্ছে, আর একজন হোস পাইপ দিয়ে সব গাছে জল দিচ্ছে। নেপাল মহারাজ নিজে দাঁড়িয়ে থেকে মালিদের দিয়ে সমস্ত কাজ করাচ্ছেন। কত রকমের ফুল যে বাগান আলো করে ফুটে আছে। পেছনে আবার বিরাট সবজির বাগান, নানান রকম সবজি আর ফল হয়। কলা গাছে কি বিরাট বিরাট কলা হয়, আর এই গাছের কলা খেতেও খুব ভালো। অতিথিদের, বাচ্চাদের স্কুলের টিফিনে, হাসপাতালের রোগীদের সব এই কলা দেয়া হয়। সমস্ত আশ্রমটা যেন এক যন্ত্রের মতো চলে, কোথাও কোনো ত্রুটি নেই। মহারাজদের সব দিকেই সুনজর সুনজর। ফুলে ঘেরা আশ্রমটা দেখতে ভারী সুন্দর লাগছে। অতিথিরা সব চা পান করছে। ছাত্রছাত্রীরা যারা হোস্টেলে থাকে তারা লাইন করে খাবার ঘরে যাচ্ছে। জলখাবার খেয়ে সব স্কুলে ঢুকবে। দিদিমণিরাও আসতে শুরু করেছেন। এই ঘন্টা বাজল বলে অমল নেপাল মহারাজের সাথে কথা বলল। মহারাজ খুঁটিয়ে সব খবর নিলেন। অমলকে বলে দিলেন 10টার পর তিনিও হাসপাতালে যাবেন। সব দিদিমণিরাই এসে গেল, কিন্তু নেই, সেই দিদি তো এলেন না। সে তো বলেছিল সে একটা স্কুলের দিদিমণি। তাকে তো শেষ দেখলেন, তারপর থেকেই সে শরীর খারাপ হতে আরম্ভ করলে। সেও স্কুলে একটা দিদিমণি, তাকে তো শেষ দেখলেন, তারপর থেকেই তো স্যারের শরীর খারাপ হতে আরম্ভ করলো। যাক, সে হয়তো এমনি হয়েছিল, দিদিমণিকে দোষ দেওয়ার মানে হয় না। মহারাজের সাথে কথা বলে অমল বাড়ির দিকে ফিরল। বাড়িতে যাওয়ার পথে পুকুরঘাট থেকেই মাথা ডুবিয়ে নেবে একবারে। কাল রাতে চিন্তা ভাবনায় ঘুম হয়নি মোটে। মাথাটা বেশ করে ধুয়ে বাড়িতে যা হোক দুটি খেয়ে হাসপাতালে আসবে। তার মনটা এখন স্যারের কাছেই পড়ে আছে। দুপুরবেলা স্যার একটি গলা ভাত আর পেঁপে সেদ্ধ খেয়েছেন।
মাছ খেতে পারেননি, এরা জোরও করেননি। স্যার আবার ঘুমিয়ে পড়েছেন। স্যার কি এত ঘুমোন নাকি? এরা যতই বলুক স্যার ভালো আছেন, কিন্তু অমলের মনে হচ্ছে স্যার দুর্বল আছেন এখনো। বিকেল হয়ে এলো, গাছগাছালি বেশি, তাই ঝুপ ঝুপ করে আঁধার নেমে আসে। তাকে এখন চেম্বারের কাছে যেতে হবে। একটু পর থেকেই রোগীরা আসবে। তাদের বলতে হবে তাদের নেমে নেমে তাকে এক্ষুনি বাড়ি গিয়ে যেতে হবে। একটু পর থেকে রোগীরা আসবে, তাদের বলতে হবে। বাড়ি গিয়ে লেখা হাতে চা বিস্কুট খেয়ে সে সোজা চলে গেল চেম্বারের কাছে। এদিকে স্নেহার স্কুল ছুটির পর বাড়ি যাওয়ার জন্য যখন বেঁকছিল, তখন হঠাৎ স্কুলের দারোয়ান এসে বলল, আপনি একটা জমি দেখতে চেয়েছিলেন না? সেই জমি আজকে দেখতে যাবেন দিদিমণি? স্নেহা মেয়েকে নিয়ে বাড়িতে ফিরছিল। মেয়েকে বলল, তুমি বাড়ি চলে যাও, একটু এগিয়ে দিয়ে আমি একটা কাজ সেরে করে টিউশন সেরে তারপর আসবো। মা দিদুন পিঠে বানাচ্ছে, গরম গরম খেয়ে নিবি। আমি একটা কাজ সেরে টিউশন সেরে একেবারে বাড়ি ফিরবো। দারোয়ান জমি দেখাতে মৈনাক সেনের চেম্বারের কাছেই নিয়ে এলো। চেম্বারের সামনেই জমি? এখানে বাড়ি করলে চেম্বার অনেক ঢেকে যাবে। তা আর কি করা যাবে? মনে মনে স্নেহা ভাবে, মৈনাক ডাক্তারের চোখের সামনে সে বাড়ি করবে। একটা নিষ্ঠুর হাসি তার ঠোঁটে খেলে গেল। হঠাৎ স্নেহার অমলের দিকে চোখ পড়ল। সে যেন কোনো এক রোগীকে বলছে, ডাক্তারবাবু খুব অসুস্থ, আইসিইউতে আছেন, হার্টের অসুখ করেছে। সে কথা কানে যাওয়ার পর স্নেহা এক পা করে অমলের কাছে এলো। জানতে চাইল ডাক্তারের কি হয়েছে। অমল সব বলল। সে এই কথাও বলল, দিদিমণি, তুমি দেখিয়ে চলে যাওয়ার পরই স্যারের শরীর খারাপ হয়। রাতটা কি করে কাটে জানি না। স্যার তো আর কিছু বলেন না। সকাল হতেই খুব বাড়াবাড়ি, তারপর এখন তো ওইখানেই পড়ে আছেন। স্নেহা বলল, স্যারের বাড়ি খবর দেওয়া হয়নি? অমল বলল, স্যারের বাড়িতে তো কেউ নেই। কেউ নেই মানে? স্নেহা যেন কেমন তোতলা হয়ে গেল। তাও বলল, ওর মা, বউ। অমল অধৈর্য হয়ে বলল, কেউ নেই দিদি, কেউ নেই। থাকলে কি আমি বলতাম না? স্নেহা আমতা আমতা করে কি বলতে যাচ্ছিল। এমন সময় আর একজন ওয়ার্ড বয় অমলকে দৌড়ে এসে ডাকলো, তাড়াতাড়ি এসো, ডাক্তার সেনের আবার অ্যাটাক হয়েছে। অমল ছুটে যেতে যেতে বলল, 18 বছর এখানে আছেন, কোনোদিন কাউকে দেখিনি। এক মা ছিল, তিনি মনে যেতেই স্যার এখানে চলে এসেছেন। স্নেহা ভীষণ ভারাক্রান্ত মনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো, তারপর আস্তে আস্তে বাড়ির দিকে পা চালালো। কি জানি কি হলো মানুষটা, একদম একা। এখানে কে দেখবে কে জানে। বাড়িতে মা পিঠে বানাচ্ছে, আজকে আর পিঠে রুজবে তার মুখে? আর টিউশন যাওয়ার মতন মন শরীর কোনোটাই ছিল না। বাড়ি গিয়ে ফোন করে দিতে হবে। পথ চলতে চলতে একটা কথাই মনে আনাগোনা করতে লাগলো। বউ ছিল যে, ওর বাবা যে বলেছিল বিয়ে করেছে, সেই বউয়ের কি হলো? আজকে এই পর্যন্তই বললাম। কালকে আবার পরে যেদিন যেমন লিখেছি সেই ভাগ অবধি পড়ছি।